ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা দিল্লিতে আছেন, ওনার সাথে মার্কো রুবিওর সাথে ফোন আলাপ হয়েছে। তো আগে চলুন আমরা একটু জেনে নিই যে কে এই মার্কো রুবিও। মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন, তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই মার্কো রুবিও, যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলো করেন। তো হঠাৎ করে মার্কো রুবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে? অলরেডি আপনারা জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের নিয়ে নিয়েছেন, তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন, এবং আপনার ব্রেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশুদিন মানে 12 জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, এবং ইউনূসের সাথে যারা দেখা করেছিলেন সে দুইজনকে এবং কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি যে আলবার্ট গাম্বিস, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন। মূলত কূটনীতিক, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট গাম্বিস। এবং মর্স এইচট্যান তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, বিশেষ দূত। ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন। মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, যুদ্ধ অপরাধ, আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন। সহজভাবে বললে দুইজনই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক, পররাষ্ট্র নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ। এই দুইজন দেখা করে আমাদের ইউনূস সাহেবের সাথে। এবং আপনারা এখন এই মুহূর্তে যদি যান, আপনারা ইউনূস সাহেবের ফেসবুক পেজ, যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ, সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে পরশুদিন সন্ধ্যা 6টায়, যেখানে ইউনূস সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয়, কে আসে, এটা খুব দ্রুত কিন্তু উনি দেয়। কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গতকাল রাতের বেলা। তার আগ পর্যন্ত তিনি মানে প্রায় 17-18 ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি, এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেসারে পড়েছিলেন। প্রেসারে পড়ে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে। এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে? এই দুজন কূটনীতিক এসেছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে। আপনারা জানেন যে মিস্টার খলিল সাহেবকে অনেক আগেই দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল, সেখানেও মার্কিন কূটনীতিকরা ছিল, সেইখানেও তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এরপরে আপনার দোহায় নিয়ে যাওয়া হয়েছে, কাতারের দোহায়, সেখানেও, এবং সর্বশেষ কয়েকদিন আগেও ওনাকে আবার আমেরিকায় ডেকে নেওয়া হয়েছে। এই দুইজন আপনার আমাদের ইউনূস সাহেবের কাছে 12 তারিখে আসলে ইলেকশন হবে কিনা এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। সেটা জিজ্ঞেস করার পরে তিনি যেটা বললেন যে হ্যাঁ 12 তারিখ ইলেকশন হবে, আমি এর আগেও আপনার এই সবাইকে বলেছি, আপনার পল কাপুরের সাথে কথা হয়েছে, সার্জিও গোরের সাথেও কথা হয়েছে, ওনাদেরকেও বলেছি আমরা 12 তারিখে ইলেকশন করব, আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চলছে, আমি 12 তারিখ ইলেকশন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যাব, আমি এর চেয়ে 1 ঘন্টাও বেশি থাকবো না, আমিও চাই যে নির্বাচিত সরকার নিয়ে যাক, এই সেই। এগুলো বলার পরে তখন এই দুই কূটনীতিক ওনাকে আবার প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তটা কি। তো আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা সাউথ আফ্রিকার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে ট্রুথ কমিশন যেভাবে হয়েছিল সেটার বিষয়ে তো চিন্তা, উনি বলে যে না আওয়ামী লীগ তো ক্ষমা চায়নি। তখন এরা নাকি ধরে বসছে যে ক্ষমা চাইবে না, সেটা তো হচ্ছে ট্রুথ কমিশন বসার পরে, সেখানে সবাই মিলে একটা দেশ
দেশকে আগায় নিতে হলে সব পক্ষ থাকতে হয়। কোনো পক্ষ থাকবে কোনো পক্ষ থাকবে না সেটা না, অ্যাকসেপ্ট মৌলবাদ থাকতে পারবে না সেই দেশে। সমস্ত রাজনৈতিক দল থাকতে পারবে মৌলবাদ ছাড়া, মৌলবাদীরা ছাড়া বাকি সবাই থাকতে পারবে। মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মৌলবাদ, এবং তারা দেখতে পারতেছে যে এই যে হাদিকে, মৌলবাদীরা হাদিকে হত্যা করার পরে আবার এই মৌলবাদীদেরকে যেভাবে ইউনুস গভর্নমেন্ট প্রোভাইড করেছে, সব কিছু দিয়ে জ্বালাও পোড়াও করাইছে, এইটা মার্কিন প্রশাসনের মাথায় ঢুকেছে। এই ঘটনার পরে 4টা হিন্দু লোককে জ্বালিয়ে মারা হয়েছে, যেটাও মার্কিন প্রশাসনের কাছে অলরেডি গেছে, এবং যেটা পোপ পোপ যেটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ যখন বাংলাদেশে কথা বলেছেন, তখন কিন্তু মার্কিন সরকার, ইউরোপিয়ান সরকার সবার মাথায় টনক নড়েছে। এরপরে স্পেশালি এই দুইজনকে পাঠানো হয়েছে, এবং এরা নাকি এটাও বলে গেছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যাইতে হবে, পরবর্তী সরকার আসলে তুলবে মুলবে এগুলো না, তোমাকে তুলে যেতে হবে। এবং তুমি যদি এই মুহূর্তে যদি নাও পারো আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে, ইলেকশন যদি করতেও তুমি পারো, সেটাও তুমি 12 তারিখের পরে তুমি 12 ঘন্টা আর থাকতে পারবে না, তুমি সাথে সাথে দিয়ে যেতে হবে। এগুলো বলে টলে আসার পরে ওরা নাকি দেখতেছিল যে এটার প্রচার হয় কিনা, কিন্তু এটার প্রচার যখন না হয়েছে তখনই আবারও এরা প্রেশার দিয়েছে, কেন এটা প্রচার করলা না, যে আমরা এসেছিলাম, দেখা হয়েছে, কি কি কথা হয়েছে। এরপরে সরকার সামান্য এতটুকুই দিয়েছে যে এই দুজনে এসেছিল, ট্রুথ কমিশনের বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে আমরা এই কথা বলেছি, বাকি আর কথা সরকারও প্রকাশ করে নাই। ওরা তো এখনো প্রকাশ করে না, ওরা তো পরে গিয়ে প্রকাশ করবে এগুলো। বাসস যেটা সরকারি সংবাদ সংস্থা, ওইটা না পারতে 2-1টা লাইন শুধু লিখেছে। এখন মার্কো রুবিও শেখ হাসিনার সাথে এই পুরো বিষয়গুলো নিয়েই সম্ভবত এনারা আসার আগেই কথা বলে ফেলেছেন, এবং সেখান থেকে মার্কো রুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর। এমন 6 থেকে 7 কোটি লোক আওয়ামী লীগের ভোটার আছে। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং তারা রাজনীতি করতে পারবে না, এটা হইতে পারে না। এই ব্যাপারে তিনি দেখছেন, এবং আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে, এগুলো নাকি কথা হয়েছে বেসিক। এরপরে ভেতরে আরও কি কি কথা হয়েছে সেটা জানা যায়নি, তবে সেখানে সম্ভবত আপনার অজিত দোভাল সহ আরও 3-4 জন, মানে ইন্ডিয়ার হাইয়েস্ট লেভেলের কিছু লোক ওখানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে মার্কো রুবিও বা আমেরিকান গভর্নমেন্টের এই বিশেষ দূত সকলেই একটা ব্যস্ত, কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে। পাকিস্তানের সাথে সম্পর্ক যেমন ঘটছে, তেমন চায়না এবং টার্কির দিকেও ঝুঁকছে বাংলাদেশ, এবং যেটা আপনার আমেরিকা পছন্দ করছে না। এখন এমনও হতে পারে আমেরিকার যা যা চাহিদা বা আমেরিকা যা যা চায় তা হয়তো পেয়ে গেছে ম্যাক্সিমাম, সামান্য কিছু যা আছে সেইটা হয়তো আওয়ামী লীগ যদি ইয়েস করে দেয়, তাহলেই ফিল্ডে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ। 6 মাসের ভিতরে আবার আওয়ামী লীগ ফিল্ডে, 1 বছরের ভিতরে সেকেন্ড নির্বাচন। এইসব ঘটনা হওয়ার পরপর আজকে দেখেন, উইদাউট এনি আগের ডিক্লারেশন, আজকে তারেক জিয়ার সপরিবারে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেছে, কারণ তারেক জিয়াও ভয়ে ভীত যে আসলে কি হতে যাচ্ছে। কারণ মার্কিনীদের যে প্রেশার ডাক্তার ইউনূসের উপর আছে, এটা ডাক্তার ইউনূস স্বীকার করুক আর না করুক, এই যে আমি যে কথা বলছি, আমার পেছনের যে ব্যানার বা যে ছবিটা দেখছেন, সেখানে ডাক্তার ইউনূসের চেহারাটা দেখেন, এবং ওই 2 জন কূটনীতিক যারা এসেছিলেন ডাক্তার ইউনূসকে চাপ দিচ্ছেন, তারা সকলে এখন চাপ দিচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য। মার্কো রুবিও আবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশ স্থিতিশীল হবে না। এখন যদি কোনো ইলেকশন করে কোনো গভর্নমেন্টও দেয়, সেটা তো আর বিনিয়োগ আসবে না। এ হচ্ছে যে মূল কথা। ধন্যবাদ। আমরা সামনে আরও কি কি খবর আসে তা দেখতে থাকি। বর্তমান ডক্টর ইউনূস সরকার, এই সরকারের উপরে আমেরিকা সহ অন্যান্য আন্তর্জাতিক মহলের যে স্নেহের ছায়া, সেই ছায়া কমতে 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 একেবারে উঠে যাচ্ছে কিনা, এমনকি তাকে প্রতিষ্ঠা করা যে দেশের কথা সবচেয়ে আলোচনা হয়, যারা $29 বিলিয়ন ঢেলেছেন বলে কথাবার্তা হয়, যার কথা সবার আগে নাম আসে জো বাইডেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, সেই দেশ আমেরিকার দরজাও কি ডক্টর ইউনূসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কিনা, আমরা আমাদের বিশ্লেষণে আপনাদেরকে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য চেষ্টা করব। উত্তর যেন আপনারা পান, সেই চেষ্টায় অব্যাহত থাকবে। তার আগে আমি আপনাদেরকে 2-1টি বিষয় ধরিয়ে দিতে চাই। আওয়ামী লীগ সরকার বিদায়ের পর আমেরিকার ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প তিনি
বাংলাদেশের বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে নিয়ে আস্তে ধীরে খেলবেন, এটাই অনেকের একসময় ধারণা ছিল। অনেকেই মনে করিয়ে দিয়েছিলেন ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য আমেরিকায় হিলারি পরিবারকে টাকা ঢেলেছিলেন, তার নিজের টাকা, তার গ্রামীণ ব্যাংকের টাকা, যেই টাকাই হোক না কেন। ডোনাল্ড ট্রাম্প ভুলে যাননি বলেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে সেই লোকটি কোথায়, সেই ডক্টর ইউনূসকে লক্ষ্য করে, যে আমার নির্বাচনে আমাকে হারানোর জন্য টাকা ঢেলেছে। সেই হিসাব কি কিছুটা সামনে আসতে শুরু করেছে? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের আগের প্রশাসন, সেই যিনি ডক্টর ইউনূসকে এনেছেন বলে বলা হয়, তার চুজ করা বাংলাদেশের রাষ্ট্রদূতকে এখানে চূড়ান্তভাবে নিয়োগ দেননি, তার নিজের পছন্দের রাষ্ট্রদূতকে পাঠিয়েছেন নতুন কোনো ধামাকা নিয়ে। এই বাংলাদেশ এখন ডক্টর ইউনূস যাদের ন্যূনতম ছত্র ছায়ায় চালাতে পারছেন, বা যিনি নির্বাচনের দিকে যাচ্ছেন বলে জাতিকে বোঝাচ্ছেন, তারা ছাড়া, একেবারে মুষ্টিমে একটা অংশ ছাড়া আন্তর্জাতিক মহলে কি তার স্বরূপ উন্মোচন হয়ে যায়নি? আন্তর্জাতিক মহল কি বুঝতে শুরু করেনি যে একজন আন্তর্জাতিক মাপের অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী, যার সামনে অবাধ সুযোগ তৈরি হয়েছিল একটা দেশকে সুখ, শান্তি, ঐক্য, সমৃদ্ধির দেশ হিসাবে তৈরি করার, তিনি সেই সুযোগ শুধুমাত্র তার ব্যক্তিগত প্রয়োজনে কাজে লাগিয়েছেন, তার নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উন্নয়নে কাজে লাগিয়েছেন। আমি শুরুতেই প্রশ্ন তুলতে চাই আপনাদেরকে, যেই আমেরিকা ডক্টর ইউনূসের পথ সুগম করেছে বলে আলাপ আছে, যেই আমেরিকা ডক্টর ইউনূসের চলার পথকে মসৃণ করেছে বলে আলাপ আছে, যেই আমেরিকা তার বিভিন্ন কর্তা ব্যক্তি অনেক সময় বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে পড়ে বলেও আলাপ আছে, সেই আমেরিকা এখন পর্যন্ত এবং আমেরিকার মিত্র দেশগুলো, তারা কি বুঝতে পারছে না যে সবই ছিল কল্পনার ফানুস? ডক্টর ইউনূস তার নিজের স্বার্থ ছাড়া আর কোনো কিছুই হাসিল করেননি এবং বিশ্বের সামনে তিনি বাংলাদেশের মর্যাদা নষ্ট করেছেন দিনকে দিন। সেই সব লোভী দেশেই বলি আর নিজেদের স্বার্থ দেখা দেশেই বলি, তারাও বুঝতে পারছেন আগামী দিনে বাংলাদেশে তাদের বিনিয়োগ, তাদের আকাঙ্ক্ষা, তাদের চেষ্টা সবকিছুই মাঠে মারা পড়বে এইখানকার সহিংস যে রাজনীতি এবং যেই ভেদাভেদের রাজনীতি শুরু হয়েছে তার হাত ধরে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা খেয়াল করে দেখবেন, আজ যদি ডক্টর ইউনূসের এতই সুন্দরতম যোগাযোগ থেকে থাকে আমেরিকার সঙ্গে, এতই সুন্দরতম সম্পর্ক থেকে থাকে, তাহলে আওয়ামী লীগ সরকারের সময় যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ডক্টর ইউনূস সরকারের সময় সেই নিষেধাজ্ঞা আমেরিকা কেন তুলে নেয়নি? ডক্টর ইউনূস সরকার আসার পরে কি র্যাব বিলুপ্ত হয়ে গেছে? ডক্টর ইউনূস আসার সরকার পরে ডক্টর ইউনূস কি র্যাবের কোনো সহযোগিতা নেননি? ডক্টর ইউনূস আসার পরে র্যাবকে আইন শৃঙ্খলা বাহিনীর কাজকর্ম থেকে বিরত রাখা হয়েছে? তার কিছুই না। এই সরকারও তার আইন শৃঙ্খলা বাহিনীর উইং হিসাবে র্যাবকে ব্যবহার করছে মাঠে ময়দানে। তাহলে সেই র্যাবের উপরে যে আমেরিকার স্যাংশন, যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা ডক্টর ইউনূস কেন প্রত্যাহার করাতে পারলেন না? কেনই বা তার সরকারের অন্যতম একজন হাত শক্তিশালী সেনাপতি ডক্টর খলিলুর রহমান, নিরাপত্তা উপদেষ্টা, তিনি যখন আমেরিকা ঘুরে আসলেন, তার দুদিন বাদে খবর আসলো সারা পৃথিবীর আরো ৭৫টা দেশের সাথে কেন বাংলাদেশের নাম, যে বাংলাদেশের সাথে ডক্টর ইউনূসের, যে বাংলাদেশ এবং আমেরিকার সাথে ডক্টর ইউনূসের মধ্যে দিয়ে নাকি এত গভীর সম্পর্ক, কেন আজকে আমেরিকার ভিসা স্থায়ীভাবে বাংলাদেশের নাগরিকদের জন্য বন্ধ হয়ে গেল? এতই যদি দহরম মহরম থেকে থাকে, খলিলুর রহমান তাকে ওয়াশিংটন তলব করেছে বলেই সব জায়গায় খবর বেরিয়েছে। সেই খলিলুর রহমান ওয়াশিংটনে গিয়ে ব্যাপক পোজ দিয়ে ছবি প্রচার হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফলপ্রসূ আলোচনার কথা বলে। এটাই কি সেই ফলপ্রসূ আলোচনার রূপ, যে বাংলাদেশের জন্য আমেরিকা ৭৫টার মধ্যে ৭৪টা দেশই বাদ দিলাম, কিন্তু বাংলাদেশকে তো বলা হয় আমেরিকার সাংঘাতিকতম এখন বন্ধু? তাহলে কেন বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা? আমি আপনাদেরকে আরো খেয়াল রাখতে বলবো, আপনারা এই ডক্টর খলিলুর রহমান আমেরিকা ঘুরে আসার পরপরই আমেরিকার সাবেক যে দুই কূটনীতিক ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন, দেখা করে তারা ডক্টর ইউনূসের চোখে চোখ রেখে কেন প্রশ্ন করলেন যে আপনি কি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে চান কিনা? যদি তাদের আগ্রহ নাই থেকে থাকে, তাহলে কি তারা এই প্রশ্ন তুলতো? ডক্টর ইউনূস কেন এখনো
সেই সংঘাত দ্বিধা বিভক্তির রাজনীতি টেনে ধরার জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটির পক্ষে তার অবস্থান জানাননি। তিনি শুধু সাফাই গাইলেন, সেই যারা ক্ষমতা থেকে গিয়েছে তারা এখনো তাদের অপরাধ বোধে ভুগে না। তাদের মধ্যে থেকে সত্যিকার অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা কি ডক্টর ইউনূস সরকারের সময় অনেক সহজ এবং সহজতর ছিল না? ব্রেন স্টিফেনসন, আমেরিকার নতুন রাষ্ট্রদূত, তিনি কি এর মধ্যে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ মহল কোথাও আলাপচারিতা সেরে ফেলেছেন? তিনি কি এমন কোনো সিগন্যালের কথা বলে দিয়েছেন যে না, যেভাবে চলছিল সেভাবে আর 15 মাস চলতে পারে না, যেই দরজা খোলা ছিল সেই দরজা একবার বন্ধ হয়ে গেছে, সেই দরজা আর খোলার পথ নেই? বাংলাদেশে চারদিক থেকে যখন স্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশে তারেক রহমান ফিরে আসার মধ্যে দিয়ে আমেরিকা এবং ভারতের স্পষ্ট অবস্থান প্রকাশ পেয়েছে। সেই তারেক রহমানের দল যদি অসন্তুষ্ট থাকে, তারেক রহমানের দল যখন বলে যে লেভেল প্লেইং ফিল্ড ডিস্টার্ব করা হচ্ছে, তখন কি ডক্টর ইউনূসেরই পায়ের নিচের মাটি কেঁপে ওঠে না? কারণ বিএনপির সমর্থন এবং সহযোগিতা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কোনো কালেই এই 15-16 মাস টিকে থাকা একেবারেই সম্ভব হতো না। ফলে চারদিকেই প্রশ্ন উঠেছে, আমেরিকার নতুন রাষ্ট্রদূতের পা ফেলা কি ডক্টর ইউনূসের সাজানো ঘরের স্বপ্নে ঝনঝনানির শব্দ তুলেছে কিনা। এবং এই আলোচনা খুব জোরদার হচ্ছে চারদিকে যে কূটনৈতিক তৎপরতা, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, সেই দেশগুলো কি একই সঙ্গে একই সুরে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে ডক্টর ইউনূস না হাঁটা? সেই যে ট্রুথ কমিশনের প্রসঙ্গ উঠেছে, সেটাই কি বুঝিয়ে দেয়া যে আমরা চেয়েছিলাম ট্রুথ কমিশন হোক, সেই ট্রুথ কমিশনের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি হাঁটেননি? আমি আপনাদেরকে আরো সহজ সরল প্রশ্ন দিয়ে আজকে আলোচনার শেষের দিকে নিয়ে যেতে চাই। আমাদের এই দেশটার সর্বনাশ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই গত 12-14 মাস নয় কি? এই দেশ যে অর্থনৈতিক টাইগার হয়ে উঠছিল, এই দেশ যে বিভিন্ন স্বপ্নে বিভোর হয়েছিল, এই দেশে যে উন্নয়ন পরিকাঠামো গড়ে উঠেছিল, তার প্রত্যেকটি কি স্তব্ধ হয়ে যায়নি গত 14-15 মাসে? এখন শুধু অনেকটা যেন আল্লাহ আল্লাহ করা যে কবে এই আপদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। দর্শক, আমি আপনাদেরকে এটুকুই বলার চেষ্টা করছি, ডক্টর ইউনূস তার শাসন আমলে যে ব্যর্থতার পাহাড় তৈরি করেছেন, সেই ব্যর্থতার পাহাড় এখন শুধু ছোট টিলা নয়, যে এটা শুধু আধ মাইল দূর থেকে দেখা যায় তা নয়, 1000 মাইল দূর থেকে তার সেই উঁচু ব্যর্থতার পাহাড় দেখা যাচ্ছে। একটা দেশকে তিনি কিভাবে অনিশ্চয়তার পথে নিয়েছেন, কিভাবে মব ভায়োলেন্স, সন্ত্রাস, এই সব কিছু একটা দেশকে তছনছ করে দিতে পারে, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে এখন বাংলাদেশ দাঁড়িয়েছে। যে কারণে নেপালের মতন দেশ চোখ তুলে তাকাচ্ছে, তিরস্কার করে বলছে আমরা বাংলাদেশ হতে চাই নাই। যেখানে 1-1.5 বছর পর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কৃতজ্ঞতা ভরে স্মরণ করা উচিত, স্মরণ করতে পারতাম বা স্মরণ করার সুযোগ তৈরি হওয়ার কথা ছিল। সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের এই হাত গুটিয়ে নেয়া, সেটা সামনের দিনে কি সুষ্ঠু, সার্থক, আনন্দময় কোনো নির্বাচনের বা গত দুদিনের দেশের যে ডেভেলপমেন্ট রাজনৈতিক প্রেক্ষাপটের, সেটা কি কোনো সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত বহন করে?